যেরকম একটা ইউটিউবার সে বললো যিশু ঢপবাজ, রিসেন্টলি শুনছিলাম, তাতে বললো বড় বড় যিশুর মতো ঢপবাজ হয় না, নতুনদের নিয়ে কাজ করে বলেছে এই অভিমানরা এরা সাইয়ারা বানিয়েছে এইসব মানে বলছিল, শুনলাম আমার খুব ভালো লাগলো সেটাকে, আমি ওকে ডাকবো ইনফ্যাক্ট প্রিমিয়ারে। আমার কাছে আবহমান ভালো ছবি, আমার কাছে লাস্ট ইয়ার খারাপ ছবি, দুটোই ঋতুপর্ণ ঘোষ। আমি ঋতুদাকে বলেছি আমি লাস্ট ইয়ার কেন বুঝতেই পারলাম না গল্পটা। আমি তিনজনকে আমার ক্যারিয়ার ও করি। ফার্স্ট ইজ দেবাংশু সেনগুপ্ত, যিনি আমাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসছেন। সেকেন্ড ইজ ঋতুপর্ণ ঘোষ, আমাকে যিশু অভিনেতাকে চিনতে শিখিয়েছে, অভিনয় কি সেটা বুঝিয়েছে, এবং যে আমাকে বিভিন্ন চরিত্রে কাস্ট করেছে এবং আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছে। শ্রীজিৎ মুখার্জি যিশুর মতো ঝড় প্রত্যেকটা নিউজ পেপারে অলমোস্ট হেডলাইন ছিল, ব্যাপারটা কি ওটা ছেড়ে দাও, ওটা পাস্ট ইজ পাস্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর যখনই প্রথমেই গল্প শোনাতে আসে তখনই মনে হয় যে না আমাকে ওই সেকেন্ড পার্টটা দেবে, ও প্রথম মানে হিরো দেবে না। মানে এক যিশুর রাজাকর সেখানেও একজন অঞ্জন দত্ত আছে, একটা অনির্বাণ রয়েছে, একটা আমার একটা দিন ভালো ছবি যেটা আমি পুরো একা করবো। তারপরে তুমি ওই প্রযোজকের কাজ করেছো পরে? না, আমি প্রযোজকই আর কাজ করিনি জীবনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অফকোর্স দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কাস্টেড ফিল্ম অফ দিস ইয়ার, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এখন অব্দি যা ছবি আছে, যে ছবিগুলো হতেও চলেছে, যেগুলো মোটামুটি আমরা জানি, বিগেস্ট প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে, যিশু সেনগুপ্ত রয়েছে, শুভশ্রী গাঙ্গুলি রয়েছে, মানে একটা বড় ছবি। আচ্ছা যিশু, তোমাদের প্রোডাকশনের হাউসের নাম হচ্ছে ওয়াই সো সিরিয়াস ফিল্মস। এবার তোমাকে বলো যে এই নামটার পিছনে কি জোকার রয়েছে, ক্রিস্টোফার নোলান রয়েছে, না হিথ লেজার রয়েছে? জোকার রয়েছে। যে জায়গা থেকে জোকারকে ভাবা, তার পেছনে ফিলোসফিটা খুব অদ্ভুত একটা ফিলোসফি। তুমি একজন শুধুমাত্র নিজেকে প্রডিউসার হিসেবে ভাবো এবং সৌরভদাকে একজন অ্যাক্টর হিসেবে ভাবো, তুমি তাকে যদি কোনো ছবিতে কাস্ট করো, তুমি কাস্ট করছো সৌরভকে, তাহলে তুমি সৌরভদাকে কিরকম ধরনের ক্যারেক্টার দিতে চাইবে? যদি নিউ এজ দেবদাস হয়, আই উড লাভ টু ডিরেক্ট হিম অ্যাজ দেবদাস। তেলেগু বা হিন্দি কোন একটা বিষয়ে বাংলা ইন্ডাস্ট্রি থেকে অ্যাডাপ্ট করা উচিত? আমাকে বেশি টাকা দেওয়া। আমাদের এখানে তো বলে তুমি সব থেকে কস্টলি। Definitely I am. I don't come for free. I used to once upon a time. দেশ স্বাধীন হওয়ার সময় আমি অনেক কাজ করেছি, যে কাজগুলো ফ্রিতেও করেছি কাজ। But yes, I have a cost. I come with a cost, and I believe I deserve it. That's why I ask for it. যেহেতু আমি অভিমান নিয়ে কথা বলবো, আমি তার আগে বলতে চাই যে 2023-এ বুমবাদার পার্টিতে আমি অরিত্র সব একসাথে ছিলাম, তুমি বুমবাদা। তা তুমি আর বুমবাদা সেখানে বলছিলে যে কোনো একটা ছবির সময়, অনেক আগের ঘটনা এটা, তুমি পার্টিকুলার একটা ছবিতে ছিলে, ছবিটা কোনোভাবে সমস্যা ফেস করে ছবিটা হয়নি। এবার ওই প্রযোজকের সাথেই বুমবাদার ছবি করছিল, তুমি গিয়ে বুমবাদাকে জানাও দাদা এরকম এরকম হয়েছে, দেন বুমবাদা বিষয়টা সামলে নেয় এবং বুমবাদা এরকম ভাবে গার্ডিয়ান ছিল। তো এই বিষয়টা বলো, বিষয়টা একটু যদি বলো। আমার একটা সেই প্রযোজকের ছবি করার কথা ছিল এবং ছবিটা হয় না, এবং সেটা অন্য কারণ দেয় আমাকে। আচ্ছা। তারপরে সেই ছবিটা পরে অনেক পরে আবার হয়, তখন বুমবাদা ওটাতে অভিনয় করে। আচ্ছা। এবার সেটা বুমবাদা জানতো না। ওটা একই গল্প? এক্ষুনি মনে একই গল্প বা প্রযোজক সেম ছিল আমার মনে আছে, হয়তো গল্পটা আলাদা ছিল। তো তখন আমি বললাম সে কাজ করা বুমবাদা, তখন অলরেডি শুটিং শুরু হয়ে যাবে, তখন আমি বলতে কে মানে তখন মোহাম্মদা বলে কি হয়েছে তুই কি, তখন বলি যে এরকম হয়েছে, বলে এটা ইন্ডাস্ট্রিতে হয়, বাট এর সাথে মানে তোকেও এর সাথে ভবিষ্যতে কাজ করতে হবে, এগুলো ধরে রেখে কোনো লাভ হয় না। লর্ড ফ্রম হেড মোহাম্মদার কাছে। তারপরে তুমি ওই প্রযোজকের কাজ করেছো পরে? না, আমি প্রযোজকই আর কাজ করিনি জীবনে। আচ্ছা 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 যিশুদা, তুমি একটা জিনিস আমাকে বলো, সেটা হচ্ছে এই ছবিটা একটা মিউজিক্যাল ফিল্ম। তুমি নিজে আগে ব্যান্ড গ্রুপে ছিলে, প্রথমে পরশ পাথর, তারপরে হচ্ছে শহর, এবার এই ছবিটার মধ্যে মিউজিক রয়েছে। তুমি ক্রিকেট খেলেছো, তো এর পরে কি পরবর্তী কোনো ছবি হতে পারে যেটা পুরোপুরি ক্রিকেট নিয়ে ওয়াই সো সিরিয়াস থেকে? হ্যাঁ, হতেই পারে, যদি সেরকম গল্প থাকে, ওয়াই নট, অ্যাবসলিউটলি। স্পোর্টস ফিল্ম না হওয়ার তো কিছু নেই, সেটা ক্রিকেট কেন, ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, ইট ক্যান বি ক্যারম, ইট ক্যান বি এনিথিং, বাট ইফ দ্য স্টোরি হোল্ডস ইউ ব্যাক, তাহলে করা দরকার, গল্পটা বলা দরকার বলে আমার মনে হয়, ডিপেন্ডিং অন দি কন্টেন্ট অফ দ্য স্টোরি। সেটা যদি ভালো হয়, মজার হয়, কেন নয়, নিশ্চয়ই।
আচ্ছা যিশুদা, তুমি এই গল্পটা মানে আমি যেরকম শুনলাম তুমি ঋতুদাকে বহু আগে শুনিয়েছিলে, নারেট করেছিলে। ঋতুদার রিয়াকশন ছিল যে তুই এরকম একটা আইডিয়া ভেবেছিস, এরকম ভাবে বলেছে। তো তারপর থেকে এতদিন পর ছবিটা মানে এতটা সময় লাগে, ঋতুদা অনেকদিন আগেই তো তো এই জার্নিটা কিরকম ছিল এবং কিভাবে প্রসেস হলো যে ফাইনালি কাজটা করো? দিস স্টোরি ওয়াজ দেয়ার উইথ মি। হঠাৎ করে এই ঘরেই, আমরা যে ঘরে বসে এখন কথা বলছি, এই ঘরে আইডিয়া একটা গল্প বলছিল এই করতে। তো হঠাৎ করে এই গল্পটা আমি আগে একবার সৌরভকে শুনিয়েছিলাম, এবং সৌরভ আমাকে হঠাৎ করে বলে, "রিয়া, তোমার গল্পটা বলো না কেন?" বললাম, "কোনটা?" এরকম মাঝে মাঝে এরকম আইডিয়া আসে, আমি সৌরভকে বলি। তো বললাম যে কোনটা, বলো এই যে তুমি ঋতুদাকে শুনিয়েছিলে, ঋতুদার খুব পছন্দ ছিল ওইটা। স্যার আচ্ছা, তো আমি বলি তো আইডিয়া খুব পছন্দ হয় গল্পটা। বললো হ্যাঁ, এটা একটু চেঞ্জ করতে হবে, একটু এরকম করলাম। দেখো, দিস ইজ দ্য স্টোরি। তো আমরা তারপরের দিনই বোধ হয় শ্রেয়াতকে ডাকা হয়। শ্রেয়াত আসে, শ্রেয়াত গল্পটা শুনে শ্রেয়াত খুব ভাল লাগে। শ্রেয়াত আরো 3টা আইডিয়া দেয়। তো তারপরে আমার গল্পটা একটা দিনের, মানে একটা দিন একটা রাতের গল্প ছিল। সেটা এখন মানে অনেকগুলো দিন অনেকগুলো রাতের গল্প। এটা এখন টাইমের গল্প, একটা স্প্যানের গল্প এটা। এবং তো সেইখানে গল্পটা এখন আর আমার নয়, এখন সবার হয়ে গেছে। আচ্ছা, সো আই বিলিভ সো দ্য জার্নি, দেয়ার ওয়াজ নো জার্নি ফ্রম ঋতু দাস কে গল্প টিল এখানে। এটা হঠাৎ করে আমাকে সৌরভ বলে, তোমার গল্পটা বলো না। তো তারপর সবার ভালো লাগে এবং ইট হ্যাপেন্ড। একটা জিনিস আমাকে বলো যিশুদা, যেটা হচ্ছে এই যে কাস্টিং, কারণ প্রথম থেকে কি সেই সময় থেকে তুমি ভেবেছিলে যে আমি এই ক্যারেক্টারটা করবো, বা এটা কি না পরে আস্তে আস্তে ডিসাইড হতে গেছে? আমার টাইম ভেবেছিলাম হয়তো করবো, আচ্ছা, কিন্তু বাবা বা এই ক্যারেক্টার গুলো তখন কিছুই ভাবা ছিল না। শুভর ক্যারেক্টার বা আমাদের বার্থদার ক্যারেক্টার, ইভেন মুম্বাদার ক্যারেক্টার, এগুলো কিছুই ভাবা হয়নি। আচ্ছা, তো সেইখানে দাঁড়িয়ে যখন শুভ হ্যাঁ বলে দিল, শুভ হ্যাঁ বলে দিয়েছে। তারপর আমরা আর একটু মানে ছোটই প্রথমে ভাবছিলাম, তারপর শুভ হ্যাঁ বললো, তারপর বুম্বাদা হ্যাঁ বললো। এই ঠিক ক্যামেরার পেছনে যে জায়গাটা দেখছো ওইখানটা, আমি আর সৌরভ সেদিকে হাঁটাচলা করছিলাম, যে সবাই হ্যাঁ বলে কি হবে এবার, মানে ছবিটা তো বড় হয়ে গেল, তা কি করে করবো আমরা এখন। সো বাট এই আমার পার্টনার একটু পাগলা আছে, তো সে বললো যা হবে দেখা যাবে, লেটস গো ফর ইট। আমি ওকে বারবার বললাম, ভাই লেটস গো ফর ইট। মানে অফকোর্স দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কাস্টেড ফিল্ম অফ দিস ইয়ার, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। হয়তো এরপরে আসবে, কিন্তু এখনো অব্দি যা ছবি আছে, যে ছবিগুলো হতেও চলেছে, যেগুলো মোটামুটি আমরা জানি, সবগুলোকে যদি আমি ধরি, আমাদের ছবিটার আপাতত আমার হিসেবে বিগেস্ট। প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে, যিশু সেনগুপ্ত রয়েছে, শুভশ্রী গাঙ্গুলি রয়েছে, মানে একটা বড় ছবি। তাই বলেছিলাম ভাই আর কি মেরে লাভ নেই, ভাব আর একবার। আচ্ছা যিশু, তোমাদের প্রোডাকশনের হাউসের নাম হচ্ছে ভাইস সিরিয়াস ফিল্মস। এবার তোমাকে বলো যে এই নামটার পিছনে কি জোকার রয়েছে, ক্রিস্টোফার নোলান রয়েছে, না হিথ লেজার রয়েছে? জোকার রয়েছে। জোকার রয়েছে। আর তুমি মানে যেরকম হিথ লেজারের জোকারের পর আর তো জোকার বা আর পরবর্তী সময় কিছু হয়নি, ডিসির অনেকগুলো ভ্যারিয়েশন এসছে জোকার, সেই পরবর্তী জোকারগুলো তুমি দেখেছো? সবগুলো না, হিথ লেজারেরটাই লাস্ট দেখ না, মনে হয় ওটার পরে আর দেখা উচিত না কারুর। ওই ছবিটার পরে না, উচিত না বলাটা ঠিক হবে না, ইউ নেভার নো হোয়াট ক্যান কাম ইন ফিউচার। বাট আই থিঙ্ক জোকারের ক্যারেক্টারটাই এমন না, মানে ইট ইজ হ্যাটস অফ টু হিথ লেজার। আমি হিথ লেজারকে বাদ দিয়ে বলছি, মানে দ্য ক্যারেক্টার জোকারের যে জায়গা থেকে জোকারকে ভাবা, তার পেছনে ফিলোসফিটা খুব খুব অদ্ভুত একটা ফিলোসফি। সেই জায়গা থেকে আমার এবং সৌরভের দুজনেরই খুব প্রিয় চরিত্রটা একটা। যেন আমার মনে হয় রাবণের থেকে, আমরা সবাই জানি রাবণ ইজ ওয়ান অফ দ্য মোস্ট, মানে টেক্সট ওয়াইজ ওর থেকে শিক্ষিত মানুষ পৃথিবীতে নেই, কিন্তু ওকে ভিলেন হিসেবে দেখা হয়েছে, কিন্তু ওর মতন নাকি মানুষ ওদের না, যেটাই টেক্সটে আছে। তো আমরা যারা শুধু রামায়ণ শুনেছি তারা জানে রাবণ হচ্ছে ভিলেন, রাম হচ্ছে হিরো, রাবণ হচ্ছে ভিলেন। কিন্তু আবার যদি রাবণের পার্সপেক্টিভে দেখি, রাবণের থেকে রাবণ মহিলাদের গায়ে হাত দিতেন না, উনি কাউকে অসম্মান করতেন না, উনি অসম্ভব বিষ্ণুর ভক্ত ছিলেন, শিবের ভক্ত ছিলেন। এবার সেদিকে ওটা যদি ওদিকে দেখি, মহিলাদের রেসপেক্ট করার জায়গা থেকে দেখি, এডুকেশনের জায়গা থেকে দেখি, হি ইজ এ হিরো, মানে হি ইজ নট লেস দেন এ হিরো। এবং ও কেন হোয়াট এভার হি হ্যাজ ডান কেন করেছে, কারণ ওর বোনকে অপমান করা হয়েছিল বলে। তো হি ইজ এ হিরো।
ওয়াই ইজ এ ভিলেন দেন? এবং হিরো কোন জায়গা থেকে সেখানে সীতাকে তুলে আনার পরে তার গায়ে হাত দেয়নি, কিন্তু হি ওয়েটেড যে কবে তুমি হ্যাঁ বললে তবেই আমি তোমায় বিয়ে করবো বা হোয়াট এভার আমি আমি ইয়ে করবো। সে সেই রেসপেক্টটা দিয়েছে সে কি করে ভিলেন হয় আমার বোঝা। আচ্ছা, তেলেগু ইন্ডাস্ট্রি তুমি এত পরিমাণে কাজ করো, আমি একটু মানে অন্যদিকে যাচ্ছি। সাউথ ইন্ডাস্ট্রিতে এরকম প্রচুর ছবি হয় যেই ছবিগুলোতে যাদেরকে আমরা মাইথোলজিতে বলি, যাদেরকে আমরা পুরাণে প্রপার ভিলেন বা অ্যান্টাগনিস্ট হিসেবে দাগিয়ে দিয়েছি বা আমরা জেনে এসেছি এটাই জেনারেশনের পর যে এরকমই হয়। তুমি দেখো এমন প্রচুর ছবি আছে যে ছবিগুলোতে তাদের একটা দিক আছে গল্পে, যেটা তুমি বলছো তাদের একটা দিক আছে গল্পে, যেটা আমাদের এখানে সেভাবে হয় না। তাদের একটা পারসেপশন রয়েছে, ক্যারেক্টারটা ওরকম নয়, এরকম ভাবে দেখানো হয়। তো তুমি ওদের সাথে যখন ডিসকাশন করো, আলোচনা হয়, তখন কি এই বিষয়বস্তুগুলো নিয়ে কথাবার্তা হয়? না, আমার দেখো ছবির ক্ষেত্রে আবার আলাদা। আমার কাছে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন গল্প থেকে নেওয়া হয়েছে, কোনো মাইথোলজিক্যাল ক্যারেক্টার কিনা বা হোয়াট এভার, দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি। হোয়াট ম্যাটার্স টু মি ইজ দি স্ক্রিপ্টটা আমার কাছে বাইবেল। আচ্ছা, আমি ইনফ্যাক্ট গিয়ে পড়বো না যে তার ব্যাকগ্রাউন্ড কি ছিল, অ্যাকচুয়াল গল্পটা কোথেকে নেওয়া হয়েছে, আমি সেটা পড়িও না। আমার কাছে স্ক্রিপ্টে যেটা লেখা আছে আমার চরিত্রটা, সেটা আমার কাছে বাইবেল। আচ্ছা, So I usually don't get into it. আচ্ছা। আচ্ছা যিশুদা, বা এই ভিত্তিজারের প্রসঙ্গে আমরা ছিলাম, তোমাকে একটা পার্টিকুলার সিন বলো ডার্ক নাইটের বা জোকারের, যে এই সিনটা তুমি বা সৌরভ দা ভীষণ পরিমাণে রিভিজিট করো এবং ওটা তোমাদের কাছে মনে হয় যে এটার থেকে বেশি Why কিছু so হয় না? serious? এর থেকে বেটার সিন আর কোনটা হতে পারে? আমার মনে হয় ওই ডায়লগটা যেভাবে বলা এবং যে জায়গায় যে পরিস্থিতিতে বলা, ওটা ওই কোনো মানুষ বলতে পারে ওই সময়। I think it's incredible. So obviously that is one of the major reasons আমাদের এই প্রোডাকশন হাউসের নাম দেওয়া হচ্ছে Why So Serious Films. আচ্ছা আচ্ছা, আমার সৌরভ দাকে একটা জিনিস বলার রয়েছে, সেটা হচ্ছে সৌরভ দা আমার মনে হয় এই জেনারেশনের একজন টেরিফিক অ্যাক্টর। আমি পার্সোনালি তাকে বলেছি, তার বহু কাজ দেখে বলেছি। রিসেন্টলি আমি একাডেমি অফ ফাইন আর্টস দেখলাম, সেখানে তার ক্যারেক্টারের যেরকম কাজ, তো আমার খুব পছন্দের একজন পারফর্মার বাংলায়। তোমাকে বলো যে তুমি একজন শুধুমাত্র নিজেকে প্রডিউসার হিসেবে ভাবো এবং সৌরভ দাকে একজন অ্যাক্টর হিসেবে ভাবো, তুমি তাকে যদি কোনো ছবিতে কাস্ট করো, তুমি কাস্ট করছো সৌরভকে, তাহলে তুমি সৌরভ দাকে কিরকম ধরনের ক্যারেক্টার দিতে চাইবে? ডিপেন্ড করে, তো সৌরভের আমরা একটা দিকই দেখেছি, একটা এক্সেন্ট্রিক দিক আছে ওর একটা, and of course I believe that he's a fabulous actor, কিন্তু ওকে সেইভাবে ইউটিলাইজ করা হয়নি বলে আমার এখনো মনে হয়। ইউটিলাইজ করা হয়েছে, হয়নি তা না। ওর যে জায়গাটা স্ট্রেংথ, মন্টু পাইলট বলি বা আমি মৃগয়া বলি বা আমাদের একাডেমি অফ ফাইন আর্টস বলি, ওর কিন্তু ওই একটা সাইডই হ্যাজ বিন ইউজড। হি হ্যাজ গন আনাদার সাইড টু ইট। হি ইজ আ ব্রিলিয়েন্ট কমেডিয়ান। কমেডিয়ান বলা ঠিক হবে না, মানে ও কমেডিটাও খুব ভালো করে। ও রোমান্টিক সাইডটা আমরা এখনো জানি না। I believe he will play a brilliant romantic person. In fact, যদি নিউ এজ দেবদাস হয়, I would love to direct him as দেবদাস. আচ্ছা, তো তোমার ডিরেক্ট করার ফিউচারের প্ল্যান রয়েছে? না, ফিউচারে তো ডেফিনেটলি ডিরেক্ট করার প্ল্যান আছে আমার, বাট কবে সেটা আমি জানি না। বাট এইটা আমি বলছি যে আমি সৌরভকে আমি মডার্ন দেবদাসে আমি সৌরভকে দেখতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অভিমানে এতজন প্রডিউসার, মানে যারা অভিনয় করছে, তুমি প্রডিউসার, শুভদীপ প্রডিউসার, সৌরভদা প্রডিউসার, মানে প্রডিউসার হিসেবে আছে শুধু, বুম্বাদা প্রডিউসার, তো এই প্রডিউসারদের যে কোলাবোরেশন, সেখানে যে কোনো একটা ডিসিশন, সেই ডিসিশন, প্রত্যেকটা ডিসিশন কে নেয়? সৌরভদা না তুমি? না কিছু গাইড রয়েছে, গাইডেন্স রয়েছে বুম্বাদার, কিছু শুভদীপ এরকম? না, গাইডেন্স তো বুম্বাদার প্রথম দিন থেকে রয়েছে। দেয়ার ইজ নো টু ওয়েজ অ্যাবাউট ইট। 100% বুম্বাদা গাইড করে গেছে, আমাদের আইডি গাইড করে গেছে, শুভ বলেছে। এরা যেভাবে আমাদের পাশে রয়েছে, আই হ্যাভ নট সিন, মানে আমার 100টার উপর ছবি হয়ে গেছে জীবনে। আমি নিজেও কোনোদিন এরকম ভাবে কারোর পাশে গিয়ে দাঁড়িয়েছি বলে আমার তো মনে নেই। হ্যাঁ, করেছি, করিনি তা নয়, অন্যভাবে করেছি হয়তো, সেটা মেনশন করছি না। বাট আমি মানে যেভাবে বুম্বাদা আর শুভশ্রী আমার পাশে দাঁড়িয়েছে, আমার এবং সৌরভের পাশে, ইনক্রেডিবল। we are indebted to বুম্বাদা and to শুভশ্রী। আচ্ছা আচ্ছা যিশুদা, এই প্রশ্নটা বারবার আসে যে তেলেগু ইন্ডাস্ট্রি বা হিন্দিতে তুমি কাজ করছো, সেখানে কি বেটার? তুমি আমাকে একটা জিনিস বলো যে তেলেগু বা হিন্দির কোন একটা বিষয় বাংলা ইন্ডাস্ট্রি থেকে অ্যাডাপ্ট করা উচিত? আমাকে বেশি টাকা দেওয়া। I get better money there, of course. না, ওদের কি অ্যাডাপ্ট করা উচিত?
কাজ ওদের হ্যাঁ আমাদের এখানের থেকে। আমাদের এখানে অভিনেতারা ব্রিলিয়েন্ট, আমাদের এখানে টেকনিশিয়ান আরো ব্রিলিয়েন্ট। হ্যাঁ সেগুলো ডেফিনেটলি অ্যাডপ্ট করা উচিত, কারণ ওরা ভাবতেই পারবে না আমরা 12, 14, 15 দিন, 18 দিনে ছবি করে 5টা 7টা আমার 7টা গান আছে ছবিতে, আমি 18 দিনের ছবি শেষ করেছি। ওরা জীবনে ভাবতেই পারবে না এটা। আর এই টাকা দেওয়ার ব্যাপারটা যেটা বললে, আমাদের এখানে তো বলে তুমি সব থেকে কস্টলি। হ্যাঁ, সেটা এই ইন্ডাস্ট্রি অনুযায়ী ডেফিনেটলি আই ডোন্ট কাম ফর ফ্রি। আই ইউজ টু ওয়ান্স আপন এ টাইম। দেশ স্বাধীন হওয়ার সময় আমি অনেক কাজ করেছি, যে কাজগুলো ফ্রিতেও করেছি কাজ। বাট ইয়েস, আই হ্যাভ আ কস্ট, আই কাম উইথ আ কস্ট অ্যান্ড আই বিলিভ আই ডিজার্ভ ইট, দ্যাটস ওয়াই আই আস্ক ফর ইট। এরকম হয়নি যে ওইটাই ছাড়া আমি করবো না, এরকম হয়নি। আমি অনেক কাজও এখনো করেছি, রিসেন্ট টাইমও করেছি, যে কাজটা আমার মনে হয়েছে যে না, এটা এই কাজটা ইম্পর্টেন্ট এবং এটা করতে পারি, তার জন্য আই হ্যাভ রিডিউস মাই প্রাইস অলসো। আচ্ছা But yes, I am expensive and I want to remain as expensive I am. যতদিন পারবো, কাজ থাকবো না, আবার চলে আসবো ফেরত, ডোন্ট ওয়ারি। আচ্ছা বিশুদা, তোমার এই ওয়াইসেস সিরিয়াস ফিল্মস এর মানে ইয়েতে তোমার আর সৌরভদার লাইন আপের যে ডিরেক্টরে তোমরা ভেবেছো যে এরপরে আমি এর সাথে কোলাব করতে পারি, যেমন সৃজিত দা এই ছবিতে গান লিখেছে, লিরিসিস্ট সৃজিত দা, তো এরকম যে 3জন পরিচালকের নাম বলতে পারি যাদেরকে তুমি ভাবছো যে এরপরে আমরা এদের সাথে আমরা সত্যি কাউকে এরপরে কার সাথে করবো এরকম আমার কোনো এরকম না। এরপর হতেই পারে একজন নতুন ডিরেক্টর, তার গল্প আমার হেভি লাগলো, আমরা উইল ডু ইট। অ্যান্ড উই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু, যেরকম একটা ইউটিউবার সে বললো যিশু ঢপবাজ, রিসেন্টলি শুনছিলাম, তাতে বললো বড় বড় কথা, যিশুর মতো ঢপবাজ হয় না, নতুনদের নিয়ে কাজ করে বলেছে এই অভিমানরা এরা বাইরে সাইয়ারা বানিয়েছে এইসব, মানে বলছিল, শুনলাম, আমার খুব ভালো লাগলো সেটাকে। আমি ওকে ডাকবো ইনফ্যাক্ট প্রিমিয়ারে, মানে এত সুন্দর জেনে গেছে যে আমরা এটা করব। আমি সেদিনকেও যেদিনকে প্রমোশন ডে, যেদিনকে আমাদের মহারাজ, সেদিনকেই বলেছিলাম যে আমরা চাই নতুনদের সাথে কাজ করতে, এবং সেটা করার জন্য আমাকে নিজেকে এস্টাবলিশ হতে হবে, তারপরে আমি নতুনদের সাথে কাজ করতে পারবো। ও বোধহয় পুরোটা শোনে না, ওই যে ইউটিউবার, সেটা নামটা সৌরভ জানে, আমি জিজ্ঞেস করে বলে দেবো। খুব ভালো ইউটিউবার, ডেফিনেটলি ওর প্রচুর ফলোয়ার্স আছে। তো পুরোটা শোনেনি, ওদের প্রথমটুকু শুনেই বা প্রথমটুকু দেখে বলেছে। আমি বলেছিলাম আই নিড টু, আমাদের একটা স্ট্যান্ডিং আসতে হবে, আমাদের এটা নিজেদের এস্টাবলিশ করতে হবে। সেটা করতে গেলে আমার বড় বড় মানুষগুলোর সাথে কাজ করতে হবে। যেদিনকে আমি করে ফেলবো এবং যেদিনকে আমি দাঁড় করিয়ে ফেলবো আমার এই বেবিকে, বড় করে ফেলবো আমার ভয়েস অফ সিরিয়াসকে, সেদিনকে আমি ইনফ্যাক্ট এখানে অনেক গানে, আমি তোমার মানে বড় গলায় বলতে চাই, কিছু গান অন্য বড় গায়িকাদের নিয়ে বা গায়কদের নিয়ে করার কথা ছিল। এটা আইডির আমার এবং সৌরভের কনসিয়াস ডিসিশন যে না, কারণ গানটা শুনে আমাদের, যে স্ক্র্যাচ গান যখন তৈরি হয়, ওই গানটা শুনে আমাদের ভালো লেগেছিল। আমরা বলছিলাম না, এরই থাকবো, আইডি চেঞ্জ করে নেওয়ার দরকার নেই গো। টাকা বাঁচানোর জন্য নয়, কিন্তু সেই বাজেটটা আমাদের করাই ছিল, তাকে দিয়ে গান গাওয়ানো, বড় একজন সিঙ্গারকে। আমার দরকার নেই, থাকুক আইডি, কারণ সে গান রয়েছে। তো যেখানে আমরা পেরেছি আমরা করেছি, কারণ আমাদের সেই জায়গাটা লিভে ছিল। এরকম হতেই পারে যে আমরা পরে যে ডিরেক্টরের সাথে কাজ করবো অ্যাবসলিউটলি নতুন ডিরেক্টর, সে কিন্তু আমাদের গল্পটা ভালো লেগেছে। কিন্তু এটাও হতে পারে যে আমরা খুব দামি একজন নামি এবং দামি ডিরেক্টরের সাথে কাজ করব, যার গল্প আমাদের ভালো লেগেছে। ইট ডাজন্ট, what is the most important part in all this is the content. Content is king. আমি কন্টেন্টের উপর নয়, ডিরেক্টরও কন্টেন্টের উপর নয়, no one is above content. এটা আমাদের বিশ্বাস। আমি রিসেন্টলি তোমার একটা সিরিজ দেখলাম ব্রাউন বলে। আমি ব্রাউনে আলাদা করে নাম নিইনি, তার একটা রিজন রয়েছে। যাই হোক, তো আমাকে তুমি একটা জিনিস বলো, যে তুমি যখন ভূত বাংলা করছো, অশ্বত্থামা করছো, ব্রাউন করছো, এত মানে আমি যে কাজগুলো বলছি ওগুলো বিভিন্ন রকম, কোনোটা হার্ড করে মেইনস্ট্রিম, কোনোটা একদম সাটল। তো একটা প্রশ্ন কি তুমি দেখেছো কমেন্টে ঘোরাঘুরি করতে বা সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে যখন তুমি একটা মেইনস্ট্রিম ছবিতে অ্যান্টাগনিস্ট হিসেবে আসলে, রিসেন্ট বাংলা ছবিতে, লোকে বললো যে অনেকদিন পর যিশুদের একটা চরিত্র করলো, এরকম একটা কাজ করলো, তো তুমি কি বাংলাতে মেইনস্ট্রিম হার্ড কোর মেইনস্ট্রিম ছবি, সেটাকে তোমাদের প্রোডাকশন হাউসে রাখবে বা এরকম কিছু, মানে যদি কোন প্রডিউস করবে, তো
তুমি এতদিন পর যে এখানে আমি কালকে সৌরভকে রাত্রিবেলা আমরা বসেছিলাম, আমরা এ করছিলাম, আমি বললাম সৌরভ ধর একটা ছবি করবো, তুই হিরো। এবং তারপর আমি হঠাৎ ক্লাইম্যাক্স আমার মাথায় এসছে, ক্লাইম্যাক্স ছবির গল্প ফল্প যাই না, আমি ওকে বসে বসে ও বসে ফোন দেখছো করে আমাদের তাকিয়েছে, আমি হেঁটে হেঁটে ওকে গল্প বলছি, ওই মানে ক্লাইম্যাক্স এরকম হবে, ক্লাইম্যাক্স বসে মারফার খেয়েছিস, তোর অবস্থা শেষ, সেখান থেকে তোর একটা ইয়ে মানে whatever it is. So why not a commercial film? Why? Again, গল্পের উপর দেখো, কমার্শিয়াল ছবি আর আর্ট ছবি আমি বুঝি না, ভালো ছবি এবং খারাপ ছবি বুঝি। আমার খুব সিম্পল, মানে আই বিলিভ ইন ইট। আমার কাছে আবহমান ভালো ছবি, আমার কাছে লাস্ট ইয়ার খারাপ ছবি, দুটোই ঋতুপর্ণ ঘোষ, দুটোতেই আমি আছি, কিন্তু আমার লাস্ট ইয়ার ভালো লাগেনি, ওটা খারাপ ছবি। আচ্ছা, তুমি এই যে তোমার মন্তব্য খারাপ লাগা ভালো লাগা, এটা কি পরিচালক হ্যাঁ, ঋতুদার সে কত ঝগড়া হয়েছে এই নিয়ে, কতবার কথা হয়েছে, কি বলবো। ঋতুদার সাথে আমার যা ঝগড়া হয়েছে অনেকের সাথে হয়নি, এবং এই নিয়ে এগুলো নিয়েই হয়েছে। আচ্ছা, আমি ঋতুদাকে বলেছি আমি লাস্ট ইয়ার কেন, আমি তো বুঝতেই পারলাম না গল্পটা, এই লোকটা এরকম এরকম কেন হচ্ছে, তখন তো বুঝতামও না। আই ওয়াজ নট আ লার্নেড অ্যাক্টর অ্যাট অল, আমি সেটাও আমি মানে আমার মেনে নিতে কোনো অসুবিধা নেই, আমার ঋতু ধরে বসিয়ে বুঝিয়েছে, স্টিল আমার আমার মনে হচ্ছে এটা ভালো, তাও তুমি কনভিন্স হও? ছবিটা বুঝতে সুবিধা হয়েছে। হ্যাঁ, আমি আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ফিল্ম অনলি, তো অবভিয়াসলি আমার খারাপ লাগবে, কিন্তু তার সত্ত্বেও আমার মনে হয়েছে ওটা ঋতুদার খারাপ ছবি, ওর থেকে অনেক বেটার ছবি আছে, অফকোর্স আছে, অফকোর্স। আমার যেরকম আবহমান খুব ভালো একটা আমার পছন্দের ছবি, আমার নৌকাডুবি খুব পছন্দের ছবি। আমি বাদ দিলে আমি যদি বলি, আমি দহন আমার খুব ফেভারিট ছবি। উৎসবের থেকেও দোসর আমার খুব ফেভারিট। উৎসব তো দিস আর কাল্ট ফিল্ম, লেটস নট গেট ইনটু দ্যাট। আমার প্রচুর ছবি ভালো লাগে, মানে ঋতুদার অনেক ছবি আমার খুব ফেভারিট। আমার রেইনকোট অসাধারণ লাগে, ওর মতন রোমান্টিক ফিল্ম শেষের ওই আচ্ছা, জিজু তুমি এই সানগ্লাস দেখেছিলে যেটা রিলিজ? আমি সানগ্লাসটা পুরো দেখিনি, আমি এডিট যখন হচ্ছিল ঋতুদার ওখানে তখন আমি গিয়ে, দাগঝাপটা না সানগ্লাসটা? সানগ্লাসটা, আচ্ছা, সানগ্লাস দেখেছিলাম, আচ্ছা, টোটা ইয়ে ছিল, টোটার কনকনে ছিল, ওটা কিছুটা দেখেছি, পুরোটা দেখিনি। আচ্ছা, ওটাতে নাকি এরকম একটা ইয়ে ছিল যে, ওটাই পড়েছিলাম কোথাও একটা, যিশুদের নাকি প্রচুর সানগ্লাস ঋতু নাকি প্রচুর সানগ্লাস এনেছিল, সবাইকে বলেছিল তোমরা নিজের মতো করে সানগ্লাস বেছে নাও, এরকম নাকি কিছু হয়েছিল। আমি জানি, আমি শুটিং এর সময় ছিলাম না ওই সময়, আমি ইনফ্যাক্ট আমি দেশে ছিলাম না, তখন বাইরে গেছিলাম ওই সময়টা। ফিরে এসে যখন এডিট চলছে তখন আমি তখন গেছিলাম, তখন কিছুটা দেখেছি। রিসেন্টলি বুমবালা বলছিল যে এই জেনারেশনের অ্যাক্টরদের প্রত্যেকের একটা ইনস্টিটিউট তারা মিস করে, সেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ। এনি ডে এনির পরে আমি আরেকটা শব্দ অ্যাডজেক্টিভ ইউজ করার ইচ্ছে ছিল, পারলাম না, কারণ ক্যামেরার সামনে বলি এনি ডে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আচ্ছা, মানে তোমার কেরিয়ার 2.0 ভার্সন বলে, সেটা অনেকে সাউথ ইন্ডাস্ট্রি বলে। না, ঋতুপর্ণ ঘোষ। হ্যাঁ, আমার ফার্স্ট আমার আমি তিনজনকে আমার ক্যারিয়ার করি। ফার্স্ট ইজ দেবাংশু সেনগুপ্ত, যিনি আমাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসছেন, মহাপ্রভুর ইয়ে ছিলেন। সেকেন্ড ইজ ঋতুপর্ণ ঘোষ, আমাকে যিশু অভিনেতাকে চিনতে শিখিয়েছে, অভিনয় কি সেটা বুঝিয়েছে, এবং যে আমাকে বিভিন্ন চরিত্রে কাস্ট করেছে এবং আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছে, সুজিত মুখার্জি। আচ্ছা, এই তিনজনের কাছে আমি আই ও আ লট, বিকজ ঋতুদা আমাকে অভিনেতা বানিয়েছে, কিন্তু সেই অভিনেতাকে ইউজ কি করে করতে হয় সেটা সুজিত মুখার্জি করেছে। সো ইয়েস, অফকোর্স এই তিনজনকে আমি টেকনিক্যালিটি শিখেছি, হচ্ছে দেবাংশু সেনগুপ্ত কিভাবে দাঁড়াতে হয়, কোথায় কিভাবে লাইট নিতে হয়, কতটা হাঁটতে হয়, কোন লেন্সে কতটা বোঝা যায়, টেলিভিশন করতে করতে এগুলো শিখেছি, কিন্তু লেন্সিংও শিখেছি, যেখানে লেন্সিং এর কোনো গল্প হয় না টেলিভিশনে, সেটাও শিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি শিখেছি কতটা গেলে কতটা জায়গা নিতে হবে, কিভাবে নিতে হবে সেটা। তারপরে ঋতুদা অভিনয়, এবং সেই অভিনেতাকে ইউজ করে আমাকে বিভিন্ন চরিত্রে নিজেকে রিইনভেন্ট করতে পেরেছি সুজিতের ছবিতে। সৃজিত দাই বোধহয় বলছিল যে সব থেকে বেশি যে কোনো ক্যারেক্টার নিয়ে, স্ক্রিপ্ট নিয়ে কন্ট্রাডিকশন হয় হচ্ছে যিশুর সাথে। বলেছি এটা, সেটা তোমার সামনেই বলেছে। আমার হয়, কারণ আমি কি হয় না, সৃজিত আর আমার একটা বিশাল বড় ইগো, বলবো না, ইগো ইজ নট দি রাইট ওয়ার্ড, অভিমান।
আমার আর ওর একটা অদ্ভুত মান অভিমানের খেলা চলে, আচ্ছা এবং সেটা আজকে থেকে না, বহু দিন ধরে। এক তার সময় আমাদের ঝগড়া হয়েছিল, উইচ ইজ ইন্ডাস্ট্রি ফেমাস। শ্রীজিৎ মুখার্জি জিউসের মতো ঝগড়া, প্রত্যেকটা নিউজ পেপারে অলমোস্ট হেডলাইন ছিল। ওটা ব্যাপারটা কি ওরা ছেড়ে দাও, ওটা পাস্ট ইজ পাস্ট। তারপরে দুজনেই আমরা আবার কথা বলি, অ্যান্ড উই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উই আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস। আমি আর শ্রীজিৎ খুবই ভালো বন্ধু, এবং ইজ ভেরি ক্লোজ টু মি অলসো। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর যখনই প্রথমেই গল্প শোনাতে আসে, তখনই মনে হয় যে না, আমাকে ওই সেকেন্ড পার্টটা দেবে, ও প্রথম মানে হিরো দেবে না। আমার খালি মনে হয় মানে একজন রাজাকর, সেখানেও একজন অঞ্জন দত্ত আছে, একটা অনির্বাণ রয়েছে, একটা আমার একটা দে না ভালো ছবি, যেটা আমি পুরো একা করবো। বলছি তোকে তো দিয়েছি, কর না। উমা, মানে উমাতেও অঞ্জনদা রয়েছে। বাবার ছবি গল্প খাটছে একজন ডিরেক্টর। মানে এইটা নিয়ে আমার আর সিধে চলতে থাকে। বাট আমি তো এগেন তার সত্ত্বেও ফ্রিজ আমাকে যে রোলগুলো দিয়েছে, যেমন দশম অবতার, অফকোর্স বুম্বাদা আছে, অফকোর্স অনির্বাণ রয়েছে, কিন্তু আমার ক্যারেক্টারটা না থাকলে ছবিটাই হয় না। ইটস আ ফ্যাক্ট। একদিন সুরাজা, আমার ক্যারেক্টারটা না থাকলে ছবিটাই হয় না। উমা, আমার ক্যারেক্টারটা না থাকলে এবং আমার মেয়ের ক্যারেক্টারটা না থাকলে ছবিটাই হয় না। সো আই কান্ট কমপ্লেন অন দোজ। হি হ্যাজ গিভেন মি আ লট। এটা নিয়ে মানে আই ও দিস টু শ্রী, নো ডাউট অ্যাবাউট ইট। আচ্ছা আচ্ছা, আমরা একদম শেষ ভাগে। তুমি আমাকে খালি বলো যে আমি তিনজন ডিরেক্টরের নাম বলছি, তোমাকে যদি এক্ষুনি প্রযোজক হিসেবে ভাবো যে কাকে তুমি চুজ করবে, শ্রীজিৎ মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, শিবপ্রসাদ। ডিপেন্ড অন দ্য কন্টেন্ট গো। যেটা তুমি প্রথমে এদের উত্তর প্রডিউসার হিসেবে তুমি ভাবছো? প্রডিউসার হিসেবেই ভাবছি। আচ্ছা, অ্যাক্টর হিসেবে ভাবছো? অ্যাক্টর হিসেবে তাই করবো। আমার গল্প ভালো না লাগলে আমি কিন্তু করবো না। একটা করবে না। শ্রীজিৎকে আমি না বলেছি, সেকে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ। আমি শিবুর কাজে মানে যে কটা আছে তার মধ্যে একটা আমি করতে পারিনি। আই কুডন্ট ডু ইট। সেটা ডেটের অনুযায়ী, সেটা নয়। কৌশিকদার সাথে আমার সে অর্থে একটি বাংলা ছবি করে, একটা হিন্দি ছবি করেছি আমি কৌশিকদার। তাছাড়া কৌশিকদা আসেনি আমার কাছে, কিন্তু শ্রীজিৎ থেকে আমি না বলেছি, আমি বহু জায়গায় না বলেছি। তো শ্রীজিৎ জিজ্ঞেস করতে পারো। আচ্ছা মানে সেটা নিয়ে ইনফ্যাক্ট ঝগড়া হয়েছে। আচ্ছা আমার এই লগৌড়াঙ্গ নিয়ে ঝগড়া হয়েছে ওর সাথে, মাসিভ ঝগড়া হয়েছে ওর সাথে। অ্যাকচুয়ালি যে সময় কি নিয়ে ঝগড়া হয়েছিল, লগৌড়াঙ্গ নিয়ে ঝগড়া হয়েছিল ওর সাথে প্রথম। অত আগে? এই ছবিটা অনেক আগে হওয়ার কথা ছিল, অনেক আগে, যখন প্রথম হওয়ার কথা ছিল তখন। তো সেইটা। আচ্ছা আচ্ছা, সৌরভ দা অ্যাক্টর না প্রডিউসার? একটা বুম্বাদা অ্যান্টাগনিস্ট না প্রোটাগনিস্ট? বোথ। আচ্ছা, জিউ সেনগুপ্ত কি প্রডিউসার অ্যাক্টর? ক্রিকেটার। ক্রিকেটার। থ্যাংক ইউ যিশুদা। থ্যাংক ইউ। অভিমানী অডিয়েন্সকে কিছু বল। কিচ্ছু বলা নেই। 19শে জুন কিচ্ছু করবেন না, টিকিট কাটবেন, চলে আসবেন, দেখবেন। প্লিজ রিকোয়েস্ট করছি, প্রচুর টাকা লাগিয়েছি আমি আর সৌরভ। আমরা আপনার ছবি না দেখলে আমাদের লজ্জের মোড়ে পেয়ে যাবেন, ওখানে এসে অন্তত টাকাটা দিয়ে যাবেন একটু একটু করে। প্লিজ আপনার ছবিটা দেখুন। 19শে জুন ভালো ছবি, খারাপ নয়, ভালো লাগবে, এটুকুনি গ্যারেন্টিড। তো আর কিছু বলতে পারো? থ্যাংক ইউ। প্লিজ। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ যিশু।